আসসালামু আলাইকুম এভরিওয়ান। হোপফুলি সবাই ভালো আছি। আমাদের আজকের যে ক্লাস এটা হচ্ছে রিডিং এর এক্সাম অ্যাপ্রোচ ক্লাস। আজকে কিছুতেই আমরা ডেডিকেটেড ক্লাস নিচ্ছি না। তো এখানে একদমই পরীক্ষার হলে আসলে আমরা কিভাবে আনসার করব তা নিয়ে কথাবার্তা বলবো। আমাদের আজকের যে স্ট্রাকচার হবে সেটা খুবই কমন স্ট্রাকচারের উপর ক্লাস হবে। খুবই কমন স্ট্রাকচার বলতে নর্মালি মেইন এক্সামে যেই প্যাটার্নে পরীক্ষা হয়, যেমন প্যাসেজ দেয়া থাকবে, প্যাসেজ প্যাসেজ দেন প্রথম প্রশ্নটা হচ্ছে ট্রু ফলস নট গিভেন, অ্যান্ড তারপরের প্রশ্নটা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তো আমরা এই টাইপের প্রশ্ন পাইলে কি করতাম? প্রথম কাজ হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস লিখতে হবে কয়টা ওয়ার্ডে, সেটা দাগায় রাখবো মেন এক্সামে। একদম একদম ঠিক এইভাবে দাগায় রাখবো, ঠিক এই প্যাটার্নই দাগায় রাখবো। দেন এখানে বলে দিছে লোকেশন, রাইট? এখানে বলে দিছে ডেট, এখানে বলে দিছে পসিবল রিজনস। এই মেইন পয়েন্টগুলো দাগায় রাখবো, কারণ এগুলোর উপর বেস করে আমি লোকেশন খুঁজবো। ব্যাপারটা হচ্ছে এরকম। একটু লক্ষ্য করে দেখি, এখানে বলছে 2.5 কিলোমিটার। 2.5 কিলোমিটার যেখানে পাবো সেখানে যে সেখানে যে আমি মার্ক করব, তারপরে যে আমি 9 নম্বর কোশ্চেনের আনসার দেখব। যেমন 9 নম্বর প্রশ্নটা বানাইছে কিসের উপর বেস করে, আমি খুব সহজ করে যদি বলি, প্যাসেজের কোথাও না কোথাও 2.5 কিলোমিটার দেয়া আছে। এরপরে একটা এনশিয়েন্ট রোড নোন অ্যাজ, তার মানে এখানে একটা নাম বসবে। নোন অ্যাজ, এখানে জাস্ট একটা নাম বসবে, আর কোনো কাজ নাই। গট ইট? ঠিক তেমনি আমরা যদি আরো খুঁজি, যেমন আমাদের এইখানে 13 নম্বর প্রশ্নে বলেছে কল্ড, তাহলে এখানে একটা নাম বসবে। জাস্ট এই কাজটাই আমাদের করতে হবে, আর অন্য কোনো কিছু আমাদেরকে খোঁজার বা বের করার কিছু নাই। খোঁজার বা বের করার কিছু নাই। দ্যাটস ইট। এবার এই যে 10 নম্বর এখানে বলছে, একটা টাইম বলে দিয়েছে। এই টাইমটা আমরা খুঁজে বের করব। এই টাইমটা আমরা খুঁজে বের করব, খুঁজে বের করে ফার্স্ট রেফারেন্স কোথায় অ্যাপিয়ার হয়েছে, ফার্স্ট রেফারেন্স কোন জায়গাটাতে অ্যাপিয়ার হয়েছে সেটা শুধু বের করব। ফার্স্ট রেফারেন্স কোথায় অ্যাপিয়ার হয়েছে সেটা আমরা এখান থেকে বের করে নিব। একইভাবে 11 নম্বরে অ্যাকর্ডিং টু অ্যানালাইসিস অফ দ্য সারাউন্ডিং, সারাউন্ডিং কি, রাইট? একটু লক্ষ্য করে দেখি, এইখানে ক্যাপিটালে লেখা আছে, এইখানে ক্যাপিটালে লেখা আছে। এই ক্যাপিটালের এই ক্যাপিটালের টপিকটা যেখানে, সেখানে কোন জিনিসটা অ্যানালাইসিস করা হয়েছে? অ্যানালাইসিস করা মানে হচ্ছে স্টাডি করা। কোন জিনিসটা অ্যানালাইসিস করা হয়েছে, কোন জিনিসটা স্টাডি করা হয়েছে, সেটা বের করলে আমরা আনসার দিতে পারবো। সেটা বের করলে আমরা আনসার দিতে পারবো। আচ্ছা, এরপরে এরপরে আমাদের আর কোনটা? 12 নম্বর। 12 নম্বরে এই যে এখানে আছে ওয়াজ এ রিপ্রেজেন্টেশন অফ গডেস, এই কথাটা কোন জায়গায় আছে তাকে খুঁজে বের করব। অ্যাসোসিয়েটেড উইথ প্রোটেকশন অফ হর্সেস, হর্সেস, রাইট? এখানে লক্ষ্য করে দেখি জিনিসটা কতটা সহজ। একটা এন্ড আছে, এন্ডের আগে প্রোটেকশন আছে, তাহলে এখানে আরেকটা টপিক বসবে। এই টপিকটা মেইন প্যাসেজে মেবি এন্ড দিয়েই আছে, মেবি, আমি জানি না। অথবা এরকম থাকতে পারে নট অনলি বাট অলসো দিয়ে আছে, নট অনলি বাট অলসো দিয়ে আছে, অথবা অথবা শুধু অলসো দিয়ে আছে, এরকম কিছু একটা দিয়ে আছে। তো আমি অবশ্যই এটা খুঁজে বের করার ট্রাই করব। বিফোর দ্যাট আমি কিভাবে ট্রু ফলস আনসার করতে হয় সেটাও দেখা দিব। ট্রু ফলস আনসার করার জন্য আমাকে প্রথমেই বের করতে হবে, এইখানে দুই ধরনের ভোকাবুলারি আছে। যেমন জিওলিস ইন ইংল্যান্ড, রাইট? জিওলিস ইন ইংল্যান্ড আর লোকেটেড, এইটা হচ্ছে আমার প্যাসেজের কোন জায়গায় প্রশ্নের আনসার আছে, প্যাসেজের কোন জায়গায় প্রশ্নের আনসার আছে সেটা বের করা, রাইট? এটা দিয়ে আমি লোকেশন বের করব। আর এটা পার্টিকুলার এরিয়াতে লোকেটেড কিনা, পার্টিকুলার এরিয়াতে লোকেটেড কিনা,
যদি পার্টিকুলার এরিয়াতে লোকেটেড হয় তাহলে আনসার হবে ট্রু। যদি পার্টিকুলার এরিয়াতে লোকেটেড না হয় তাহলে আনসার হচ্ছে ফলস। যদি লোকেশন নিয়ে কিছু বলেই নাই তখন আনসার হচ্ছে নট গিভেন। তখন আনসার হচ্ছে নট গিভেন। দ্যাটস ইট। একটা হচ্ছে ট্রু, একটা হচ্ছে ফলস, একটা হচ্ছে নট গিভেন। ভেরি সিম্পল। গট ইট? সো আমরা এবার এরকম প্রতিটা টপিক ওয়ান আফটার অ্যানাদার আমরা খুঁজে খুঁজে বের করার ট্রাই করব। আমাদের এখানে শুরুতেই বলছে হোয়াইট হর্স অফ আফিংটন, কেমব্রিজ 16 থেকে নিয়েছি। প্রথম টপিকে বলছে দ্য কাটিং অফ হিউজ ফিগার্স অর জিওলিথস ইনটু দ্য আর্ট অফ ইংলিশ হিলসাইড হ্যাজ টেকেন প্লেস মোর দ্যান কত বছর বলছে? There are 56 hill figures scattered around England with vast majority on the, একটু খেয়াল করে দেখি এই যে ভাস্ট মেজরিটি কোন জায়গায়? অন দ্য সিটি অফ দ্য কান্ট্রি সাউদার্ন কাউন্টিজ। তার মানে মেজরিটি বা মোস্ট, মেজরিটি বা মোস্ট কোন জায়গায়? সাউদার্ন কাউন্ট্রিজ। তার মানে কাউন্টিসে আছে। তার মানে আমরা বলতে পারি ডেফিনেটলি এটা একটা পার্টিকুলার এরিয়াতে। রাইট? সো পার্টিকুলার এরিয়াতে আছে, পার্টিকুলার এরিয়াতে আছে। তাহলে আমরা বলতে পারি এক নাম্বার অবশ্যই ট্রু। এক নাম্বার অবশ্যই ট্রু হবে। তাহলে আমরা যাব যে জাস্ট এখানে ট্রু লিখে আসবো, নাথিং এলস। এখানে জাস্ট ট্রু লিখে আসবো, দ্যাটস ইট। ওকে। একইভাবে 2 নম্বরে বলছে দেয়ার আর মোর জিওলিভস ইন দ্য শেপ অফ হর্স দ্যান এনি আদার ক্রিয়েচার্স। তার মানে হর্স এনি আদার ক্রিয়েচার্স, এইটা নিয়ে কোনো কম্পারিজন আছে কিনা, এইটা নিয়ে কোনো কম্পারিজন আছে কিনা আমাকে জাস্ট ওইটা বের করতে হবে। আমাকে জাস্ট ওইটা বের করতে হবে। এবার আমরা লক্ষ্য করলে দেখবো দ্য ফিগার্স ইনক্লুড, এখানে কতগুলো নাম বলছে দরকার নাই, এই যে এর মধ্যে হর্স আছে একটা। অলদো দ্য মেজরিটি অফ দিস জিওল ইজ ডেট, এখানে টাইম বলছে। দেয়ার আর ওয়ান অর টু দ্যাট আর মাচ ওল্ডার, এখানে টাইম নিয়ে কম্পারিজন আছে, শেপ নিয়ে না। শেপ নিয়ে না, টাইম নিয়ে কম্পারিজন আছে। তারপর আমি আরেকটু পড়বো, তারপর আমি আরেকটু পড়বো। আমাকে আমাকে পরের টপিকে বলা হয়েছে দ্য মোস্ট ফেমাস অফ দিস ফিগার্স ইজ পারহ্যাপস অলসো দ্য মোস্ট মিস্টেরিয়াস। তার মানে মানুষের মধ্যে এটা নিয়ে কনফিউশন আছে, তার কারণ এটা হচ্ছে মোস্ট মিস্টেরিয়াস। তার নাম হচ্ছে আফিংটন হোয়াইট হর্স। কোন জায়গায় নাম বলছে? The White Horse has recently been redated and shown to be even older than its previously assigned ancient pre-Roman Iron Age date. Got it? তার মানে হোয়াইট হর্স রিসেন্টলি রিডেটেড করা হয়েছে, রিসেন্টলি রিডেটেড করা হয়েছে। এবং এটাকে এটাকে ইভেন ওল্ডার দেন দেখানো হয়েছে। রাইট? ইভেন ওল্ডার দেন দেখানো হয়েছে। মোর কন্ট্রোভার্সিয়াল ইজ দ্য ডেট অফ দ্য এনিগমেটিক লং ম্যান। এখানে তাদের মধ্যে একটা আই থিংক ডিসএগ্রিমেন্ট আছে, কারণ কন্ট্রোভার্সিয়াল শব্দটা ব্যবহার করা হয়েছে। এবার এখানে হোয়াইল দেয়া হয়েছে, যেহেতু এখানে হোয়াইল দিছে, তো আমি যদি এই টপিকটা নাও পড়ি আমি বুঝবো এই কন্ট্রোভার্সিয়াল, এই এনিগম্যাটিক এই কথাটাই এখানে বলছে। কারণ উই অল নো দ্যাট হোয়াইলের কাজ হচ্ছে কন্ট্রাস্ট তৈরি করা। এটা পজিটিভ হলে এটা নেগেটিভ, এটা নেগেটিভ হলে এটা পজিটিভ। সো কেউ যদি মনে করে যে সে এই সেন্টেন্সটা পুরোটা পড়ে আনসার করবে, ইউ ক্যান ডু দ্যাট। কারো যদি স্ট্রাকচার মনে থাকে তাহলে সে না পড়লেও বুঝবে যে এখানে অ্যাকচুয়ালি একটা কন্ট্রাস্ট চলতেছে। সো আমরা ওয়ান আফটার অ্যানাদার যাব। ভাইয়ারা, মোর জিওলিভস ইন দ্য শেপ অফ হর্স দেন এনি আদার ক্রিয়েচার্স, ওখানে যতগুলা ক্রিয়েচারের শেপের কথা বলা হয়েছিল কোনোটার মধ্যে কিন্তু এইরকম কোনো কম্পারিজন করা হয় নাই। কোনোটার মধ্যে কিন্তু এরকম কোনো কম্পারিজন করা হয় নাই। যেহেতু এই ধরনের কোনো কম্পারিজন নাই তার মানে নট গিভেন, তার মানে নট গিভেন।
এবার আসি 3 নম্বরে বলছে এ রিসেন্ট ডেটিং ইন দাফিংটন হোয়াইট হর্স ইন্ডিকেটস দ্যাট পিপল ওয়ার মিস্টেকেন অ্যাবাউট ইটস এজ। পিপল ওয়ার মিস্টেকেন অ্যাবাউট ইটস এজ, অবভিয়াসলি মিস্টেকেন। কেন পিপল ওয়ার মিস্টেকেন? এই জন্যই তো রিডেট করা লাগছে, এই জন্য তো রিডেট করা লাগছে। সো এই প্রশ্নটা বানানো হয়েছে পিপল ওয়ার মিস্টেকেন অ্যাবাউট ইটস এজ, পিপল ওয়ার মিস্টেকেন অ্যাবাউট ইটস এজ। আমাকে বের করতে হবে, আমাকে বের করতে হবে পিপল ওয়ার মিস্টেকেন কিনা। আমরা এটা আগেই চেক করেছি, আমাদেরকে বলা হয়েছিল যে রিসেন্টলি বিন রিডেটেড, এবং এটা ওল্ডার দেন দেখানো হয়েছিল, প্রিভিয়াসলি অ্যাসাইন, তার মানে আগে এটাকে আরো ওল্ডার দেখানো হয়েছিল। তাহলে বলাই যায় পিপল মিস্টেকেন ছিল, মানুষের ভুল ছিল এটা ডেট নিয়ে, তাই না? তাহলে 3-এর আনসার অবশ্যই কি হবে? ট্রু হবে। 3-এর আনসার আমাদের অবশ্যই কি হবে? ট্রু হবে। তো আমরা এখানে ট্রু লিখে আসবো। 4 নম্বর প্রশ্নে বলছে হিস্টোরিয়ানস হ্যাভ কাম টু অ্যান এগ্রিমেন্ট। সিরিয়াসলি, হিস্টোরিয়ানদের মধ্যে কি এগ্রিমেন্ট ছিল? হিস্টোরিয়ানদের মধ্যে কি এগ্রিমেন্ট ছিল, নাকি ডিরেক্ট বলছিল যে তাদের মধ্যে কন্ট্রোভার্সিয়াল ছিল? রাইট, তাদের মধ্যে কন্ট্রোভার্সিয়াল ছিল, এবং ওখানে একটা সেন্টেন্স ছিল হোয়াইল দিয়ে, মনে করে দেখি। তাহলে আমরা বলতে পারি 4-এর আনসার ফলস। 4 আনসার ফলস। শুধুমাত্র স্ট্রাকচার জানার কারণে, শুধুমাত্র স্ট্রাকচার জানার কারণে পুরো সেন্টেন্স না পড়েই কিন্তু আনসার করা সম্ভব। আর যদি কেউ পুরো সেন্টেন্স পড়ে মানে টাইম ওয়েস্ট করে, এটা তার ব্যক্তিগত ব্যাপার, এটা সে হয়তো টাইম ওয়েস্ট করবে। 5 নম্বরটাতে আমরা একটু চলে যাই। 5 নম্বরটাতে বলা হয়েছে জি ওয়ার ক্রিয়েটেড বাই পিপল প্লেসিং হোয়াইট চক অন দা হিল সাইড। জিওলিঙ্ক ওয়ার ক্রিয়েটেড বাই পিপল, মানুষ এটা বানাইছে কিনা? আই নিড টু চেক এটা মানুষ বানাইছে কিনা, রাইট? এবং মানুষ এখানে হোয়াইট চক প্লেস করছিল কিনা, মানুষ এখানে হোয়াইট চক প্লেস করছিল কিনা, যদি করে তাহলে আমি সেই অনুযায়ী আমার আনসারটা সাজাবো। গট ইট? সো আমি ওয়ান আফটার অ্যানাদার একটু যাব। The method of cutting these huge figures was simply to remove the overlaying grass to reveal the gleaming white chalk below. The grass would soon grow over and the julep again unless it was regularly cleaned or scored by a fairly large team of people. তাই তো? সো এরপরে বলছে একটু লক্ষ্য করে দেখি, হাউএভার দ্য গ্রাস উড সুন গ্রো, এরকম বলেই দিছে, তাই না? আচ্ছা, ওয়ান রিজন, এখানে একটা রিজন ব্যাখ্যা করছে, vast majority of hill figures have disappeared is that when the traditions associated with the figure faded, people no longer bothered or remembered to clear away the grass to expose the chalk outline। তার মানে মানুষ যদি এই ফিগারের ঐতিহ্য ভুলে যায় তাহলে তারা এটাকে আর পরিষ্কার করে না, ফলে এর ভেতরে এই যে সাদা যে কালারটা, এটা একসময় কি হয়, মানে আর এক্সপোজ হয় না, বা মানুষ এই আউটলাইনটা ক্লিয়ার করে দেখাতে পারে না, কারণ পরিষ্কার করতেছে না এরকম। Furthermore, over hundreds of years, the outlines would sometimes change due to people not always cutting the exactly the same place. সবসময় একই জায়গায় পরিষ্কার করে না রাখার কারণে এটা অনেক সময় হারিয়ে যায়। Thus creating a different shape to the original geoglyph। ফলে অনেক সময় শেপও কি হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়। The fact that any ancient hill figure survive at all in England today is testament to the strength and continuity of local customs and beliefs, which in one case at least must stretch back over millennia. Okay, fine. নাও আমরা একটু চেক করে দেখব, আমরা একটু চেক করে দেখব আমাদের 5 নম্বরে কি বলছে। 5 নম্বরে বলছে জিওলিথস ওয়ার ক্রিয়েটেড, জিওলিথস আর ক্রিয়েটেড বাই পিপল। মানুষ জিওলিপ ক্রিয়েট করছিল, নাকি মানুষ জিওলিপ গুলাকে পরিষ্কার করছে? জিওলিপের হোয়াইট চক মানুষ দিছিল? ডেফিনেটলি না। জিওলিপের হোয়াইট চক মানুষ দেয় নাই, ওটা প্রাকৃতিক ছিল। মানুষ সেখানে আগাছা পরিষ্কার করলে হোয়াইট চকটা ওপেন হইতো, আগাছা পরিষ্কার না করলে হোয়াইট চকটা থাকতো না। তো মানুষ এটাকে প্লেস করে নাই, এটা প্রাকৃতিক ছিল, রাইট? সো
আমরা বলতে পারি আমাদের 5-এর আনসার অবভিয়াসলি কি হবে, ফলস। দিস ইজ ওয়ান। 6 নম্বর যে কোশ্চেন, এখানে বলছে মেনি জিওলিস ইন ইংল্যান্ড আর নো লঙ্গার ভিজিবল। অবশ্যই, অবশ্যই, কারণ মানুষ রেগুলার ক্লিন করে না, এই কথাটা আমরা প্যাসেজে পড়ে আসি, রাইট? জিওলিস ইন ইংল্যান্ড আর নো লঙ্গার ভিজিবল, সো এটা অবশ্যই কি হবে, ট্রু। অ্যান্ড ইফ ইউ ওয়ান্ট টু চেক, রিচেক, ইউ ক্যান গো, ইউ ক্যান মুভ। এখানে আমাদের এই যে প্যাসেজে, এখানে কি বলে নাই যে ভাস্ট মেজরিটি ডিসঅ্যাপিয়ার হয়েছে, ভাস্ট মেজরিটি ডিসঅ্যাপিয়ার হয়েছে। তো ভাস্ট মেজরিটি ডিসঅ্যাপিয়ার হওয়া মানে কি, ডেফিনেটলি মেনি জিওলিপ, মেনি জিওলিপ নো লঙ্গার ভিজিবল, মেনি জিওলিপ নো লঙ্গার ভিজিবল, দ্যাটস ইট। এবার চলে যাব, এবার চলে যাব আমাদের ঠিক পরের টপিক। আমাদের 7 নম্বরে বলছে দ্য শেপ অফ সাম জিওলিপস হ্যাজ বিন অল্টার ওভার টাইম। মনে আছে, একই জায়গায় ঘাসগুলো কাটে না, একই জায়গায় ঘাসগুলো না কাটার কারণে, একই জায়গায় ঘাসগুলো না কাটার কারণে তাদের শেপ চেঞ্জ হয়ে যায়, এই কথাটা আমরা পড়েছি। সো সো এটা মাস্ট বি ট্রু হবে, এটা মাস্ট বি ট্রু হবে। আর লেট মি চেক, এটা মাস্ট বি ট্রু হবে। একটু দেখে আসি। মনে আছে, এখানে বলছে যে ওভার 100 of years আউটলাইন শুড সামটাইমস চেঞ্জ, আউটলাইন গুলো চেঞ্জ হয়ে যায়, রাইট? কারণ পিপল নট অলওয়েজ কাটিং ইট এক্স্যাক্টলি দ্য সেম প্লেস, একই জায়গায় কাটে না, দাস ক্রিয়েটিং এ ডিফারেন্ট শেপ টু দ্য অরিজিনাল জিওলিথ, ফলে ডিফারেন্ট শেপ তৈরি হয়, তাই না? তাহলে আমরা বলতে পারি, আমরা বলতে পারি আমাদের 7-এর আনসার হচ্ছে ট্রু, অল্টার করে। 7-এর আনসার হচ্ছে ট্রু, দ্যাটস ইট। এবার আসি, এখানে 8 নম্বরে বলছে দ্য ফেম, আমরা ফেমের কথাটা এখনো পড়ি নাই। আফিংটন হোয়াইট হর্স ইজ ডিউ টু ইটস সাইজ, সাইজের কারণে সে ফেমাস কিনা, আই নিড টু ফাইন্ড ইট, আই নিড টু ফাইন্ড ইট, যে সাইজের কারণে সে ফেমাস কিনা। তো আমাদেরকে এখানে যে টপিকটা দিছে, এখানে বলা হয়েছে আফিংটন হোয়াইট হর্স ইজ এ ইউনিক, ওকে ফাইন, ন্যাচারালিস্ট রিপ্রেজেন্টেশন অফ এ হর্স কনসিস্টিং অফ এ লং সিল্ক ব্যাক, তারপরে থিন ডিসজয়েন্টেড লেগস এবং স্ট্রিমিং টেইল, বার্ড লাইক বিগ হেড, দ্য ইলিগেন্ট ক্রিয়েচার অলমোস্ট মেলস ইনটু দ্য ল্যান্ডস্কেপ। তার মানে এটা মোটামুটি ল্যান্ডস্কেপে এটা মিলে গেছে বা ম্যাচ করে ফেলছে। দ্য হর্স ইজ সিচুয়েটেড কত কিলোমিটার, আমি গ্যাপের আনসার পেয়ে গেছি এখানে। এখানে যদি আমি কোনো নাম পাই রোডের, ওইটাই আমার আনসার। এখানে যদি আমি কোনো নাম পাই রোডের, তাহলে আমার আনসার। তো ভিলেজ অন এ স্টিপ স্লোপ ক্লোজ টু দ্য ব্রোঞ্জেস, হিল ফোর্ট অফ ক্যাসেল অ্যান্ড বিলো দা, এখানে বলে দিছে এই যে বিলো দা নাম রিজওয়ে, রিজওয়েটা কি, রিজওয়ে একটা ট্রাক। কারণ বেসিক ক্লাসে পড়াইছিলাম কমা এবং এ মানে হচ্ছে আগের টপিক কি আলোচনা করা হয়। রিজওয়ে কি, রিজওয়ে একটা ট্রাকের নাম, রিজওয়ে একটা ট্রাকের নাম। সো ভাইয়ারা, একটু লক্ষ্য করে দেখি আমরা কোথাও কি পাইছি, আমরা কোথাও কি পাইছি যে ফেম হইছে এবং ফেমটা সাইজের কারণে, কোথাও পাইছি? পাই নাই। তাহলে 8-এর আনসার অবশ্যই নট গিভেন, 8-এর আনসার অবশ্যই নট গিভেন। তারপরও যদি সামনে কোথাও সাইজ এবং ফেম নিয়ে পাই, আমরা অবশ্যই চেক করব, অবশ্যই চেক করব। একটু লক্ষ্য করি, এইখানে রোডের নাম, ওখানে বলা ছিল ট্রাক, নোন অ্যাজ বড় করে লেখা ছিল, রাইট, রিচওয়ে। মেবি জি আছে একটা, আমার ঠিক মনে নাই, ওয়ে হবে, ওয়ে হবে। স্পেলিংটা আমাদেরকে জাস্ট একটু চেক করতে হবে, রাইট? আর 10 কিভাবে আনসার করতে হয় সেটা আমি অবশ্যই দেখাই দিছিলাম। ফার্স্ট রেফারেন্স কোথায় অ্যাপেয়ার হয়েছিল, এখানে সাল দিয়ে দিছে। কোথায় ডকুমেন্টেশন পাওয়া গেছে, রাইট? কোথায় ডকুমেন্টেশন ফার্স্ট পাওয়া গেছে বা কোথায় প্রথম আমরা এটা রেকর্ড পাইছি, কোথায় এটার প্রথম রেকর্ড পাইছি, ওইটা আমাদেরকে খুঁজে বের করতে হবে, ওইটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। ওকে, সো আমরা
10 দেখবো, এই যে আমরা পেয়েছি 10 70, 10 70। তো ডেফিনেটলি এখানে কোথাও 10 আর 70 নাই, চেক করে দেখি, কোথাও নাই। আমাদেরকে বের করতে হবে অ্যাপেয়ার, কোথায় অ্যাপেয়ার হয়েছিল, কোন জায়গাটাতে অ্যাপেয়ার হয়েছিল। এবং ফার্স্ট রেফারেন্স মানে হচ্ছে আর্লিয়েস্ট এভিডেন্স। আই গট ইট, আর্লিয়েস্ট এভিডেন্স, তাই না? মেনশনড ইন কোন জায়গায়, ডকুমেন্টসে না? ডকুমেন্টসে না, মেনশনড ইন। যেহেতু মেনশনড ইন ডকুমেন্টস, তাহলে আমরা বলতে পারি 10-এর আনসার ডকুমেন্টস। 10-এর আনসার ডকুমেন্টস, দ্যাটস ইট। গট ইট। তাহলে আমাদের আনসার হবে অবশ্যই ডকুমেন্ট। এবার চলে যাব ঠিক 11 নাম্বার কিভাবে আনসার করব। 11 নম্বরে আমাকে বলা হয়েছিল এই যে দুইটা এইজ, সারাউন্ডিং এর কোন জিনিসটা নিয়ে অ্যানালাইসিস করা হয়েছে। সারাউন্ডিং মানে হচ্ছে চারপাশের কোন জিনিসটা, সারাউন্ডিং মানে হচ্ছে চারপাশের কোন জিনিসটা নিয়ে আমরা অ্যানালাইসিস করেছিলাম, আমরা অ্যানালাইসিস করেছিলাম, তাই না? সো একটু চেক করে দেখি সারাউন্ডিং এর কোন পাঁচটা। আগে টাইম বা ওই আহ, এই যে আমি মনে হয় এখানে পেয়েছি, এই যে টাইম, টাইম আমি এখানে দেখেছি, 1 মিনিট, টাইমটা আমি অলরেডি এখানে দেখেছি যে এই দুইটা, তাই না? এবার আমাকে দেখতে হবে কোন জিনিসটা নিয়ে আমরা রিসার্চ করছি, কোন জিনিসটা। এখানে অলরেডি বলা হয়েছে টেস্টিং, টেস্টিং মানে হচ্ছে স্টাডি, অ্যানালাইসিস। এই যে soil from two of the lower layers of the horse body and from another cut near the base. This is known as sounding. From থেকে শুরু করে বেস, এটা পুরাটা মানে হচ্ছে সাউন্ডিং, এটা পুরাটা মানে হচ্ছে সাউন্ডিং। গট ইট। তাহলে আমাদের আনসার অবশ্যই 11 সয়েল হবে। আমাদের আনসার অবশ্যই 11 কি হবে, সয়েল হবে। দেন আমরা এখানে সয়েল লিখে আসলাম। ওকে, এবার যাব 12 নাম্বার। 12 নাম্বারে আমি আগেই বলেছি এই টপিকটা বের করব, প্রোটেকশন বের করব, আর একটা টপিক বের করব, নাথিং এলস। জাস্ট এইভাবে দুইটা টপিক বের করব। কেন বের করব? মেইন কারণটা হচ্ছে অ্যান্ডের কাজ দুটো আইডিয়াকে এক করা, অ্যান্ডের কাজ দুটো আইডিয়াকে অ্যাড করা। গট ইট। সো আমাকে ওই গডেসের নাম বের করতে হবে। এই যে দিস ওয়ান আরো আছে, আর নাই মনে হয়। রাইট, প্রোটেকশন রিলেটেড ওয়ার্ডটা বের করতে হবে। প্রোটেক্টর অফ হর্স পেয়ে গেছি, এই যে এ প্রোটেক্টর অফ হর্স। আর একটা কি, এই যে অ্যান্ড আছে, ফার্টিলিটি। তাহলে 12 আনসার হবে ফার্টিলিটি। 12 আনসার হবে ফার্টিলিটি। সো চলে যাব কোশ্চেনে, 12 লিখবো ফার্টিলিটি, দ্যাটস ইট। এবার যাই 13 নম্বর। 13 নম্বরে বলা হয়েছে ওয়াজ এ রিপ্রেজেন্টেটিভ অফ, এই কথাটা বের করব, যার নাম কি, এই কথাটা বের করব যার নাম কি। রাইট, আই গট ইট, দিস ওয়ান। রাইট, এইখানে একটা ক্যাপিটালে কিছু একটা লেখা থাকবে, দিস ওয়ান। কারণ এখানে বলছে সাচ অ্যাজ, দিস ইজ নোন অ্যাজ কল্ড, ইন দিস কনটেক্সট দিস ইজ নোন অ্যাজ কল্ড। তাহলে আমাদের আনসারটা কি হবে, 13, RHIANN, দ্যাটস ইট। গট ইট। ওকে, ভেরি গুড।
সো এই ছিল আমাদের প্রথম প্যাসেজের এক্সাম অ্যাপ্রোচ। পুরো প্যাসেজ কিন্তু পড়ে পড়ে কিছুতেই আনসার করা সম্ভব না, আমি আগেই বলেছি। আমি যখন একদম প্রথম দিন ক্লাস নিয়েছি তখন স্টুডেন্টরা অনেক অভিযোগ করছে যে কিভাবে এক্সাম হলে এইভাবে আনসার করতে পারবো কিনা। অ্যাকচুয়ালি আমি বলেছিলাম তখন যে ওয়েট ওয়েট অ্যান্ড ওয়েট টিল 12 ক্লাসেস, দেন 12 ক্লাস শেষে আমরা আজকে এক্সাম অ্যাপ্রোচ নিয়ে কাজ করেছি। হাউ ডু ইউ ফিল রাইট নাও? লেট মি নো, হাউ ডু ইউ ফিল? ওকে। এখন ইজি মনে হচ্ছে? আচ্ছা, এখন একটু ইজি মনে হবে। আমি কিন্তু একটা কথা বলে রাখি যে যদি আমার রিডিং স্কিল খুব ভালো না হয় তাহলে কিন্তু এইভাবে আনসার করাটা ডিফিকাল্ট হয়ে যাবে। সো রিডিং স্কিল অবশ্যই ভালো রাখতে হবে। সিরিয়াসলি এত ফাস্ট? এত ফাস্ট? অনেস্টলি আমি এক্সপ্লেন করছি পুরা 30 মিনিট, বাট ইউনো যে আমাদের আতিকা, সে 10 থেকে 11 মিনিটে আনসার করে পুরোটা। আমি আজকে এনডিসির একটা ছেলের সাথে পরিচয় হলো, আমি আমাদের নতুন ক্যাম্পাসে এই ছেলে, আমি দেখলাম যে আজকে 26-এ 25 পাইছে। এবং ও 20-20 40 মিনিট পরীক্ষা দেওয়ার কথা, কিন্তু ও 35 মিনিটে পরীক্ষা দিয়ে 25 পেয়েছে। এটা পুরোটা ডিপেন্ড করে কত দ্রুত আমি লোকেট করতে পারতাছি। হ্যাঁ, এটা একটা সত্য ব্যাপার যে অনেকে র্যাপিড পড়তে পারে না। দ্যাটস ট্রু। যারা র্যাপিড পড়তে পারে না তাদের মেইন প্রবলেম হচ্ছে তারা সব পড়তে চায়। সব সব পড়তে যে তারা ভুল করে ফেলে। বিফোর ইউর মেইন এক্সাম, আই থিঙ্ক ইউ শুড রিড 100 আর্টিকেলস। 100টা আর্টিকেল ধীরে সুস্থে আস্তে আস্তে পড়ে এবং লিখে লিখে ফেলা। আমরা আমাদের স্যাট ব্যাচে একটা কাজ করি, আমি দেখাই। আমরা স্যাটের ব্যাচে স্টুডেন্টদেরকে আজকে যে কাজটা দিয়েছি, সেই কাজটা আমরা কি দিয়েছি সেটা একটু দেখাই। গুগলে গেলাম, এই ইয়নে গেলাম। গত ক্লাসে আমি ওদেরকে লিখতে দিছিলাম এইটা, কেমিক্যাল লস। এটা 2500 ওয়ার্ডে ছিল, এই যে 2500 ওয়ার্ডে ছিল, এটা পুরোটা ওরা লিখে নিয়ে আসছে। এবং এটার বেনিফিট আমরা পাচ্ছি। স্টুডেন্টরা খুব র্যাপিড পড়তে পারতেছে, খুব র্যাপিড মানে পাঞ্চুয়েশন মার্কের ব্যবহারগুলো, প্যারাফ্রেজের ব্যবহারগুলো ধরতে পারতেছে, জাস্ট বিকজ অফ এটা তারা দেখে দেখে লিখতেছে। এই কারণে আই নো ইট উইল টেক ইউ টাইম, বাট এটা অনেক বেশি প্রোডাক্টিভ, অনেক বেশি। আমি ইংরেজি লিখতে মানে পড়তে পারতেছি না, আমি লেখা শুরু করি। লিখতে লিখতে একসময় যে দেখবো যে এটা অনেকটা হালকা লাগতেছে। রাইট? দেন আমরা ওদেরকে আজকে আবার এইটা দিয়েছি। এটা আমার পাখিটাকে দেখে এত ভালো লাগছে, দ্যাট টাইম আমার কাছে মনে হয়েছে যে না, এটা আমরা ওদেরকে লেখাই। এটা 3200 ওয়ার্ডের। সো এই 3200 ওয়ার্ডের যেই লেকচারটা, যেই আর্টিকেলটা, এই পুরো আর্টিকেলটা ওদেরকে দেয়া হয়েছে। ইনশাল্লাহ আগামী শনিবার আমরা ওদের কাছ থেকে আউটপুট নিব। যারা র্যাপিড পড়তে পারবে না তাদের কিন্তু রিডিং অনেক ডিফিকাল্ট হবে, অনেক। ওকে, অনেক ডিফিকাল্ট হবে। লিখতে লিখতে একটা টাইম এমন হবে যে আমি মানে আহ, মানে ভেতর থেকে শেখা যেটাকে আমরা বলি ইনবিল্ড হয়ে যাবে। মানে এটা একবার ভেতর থেকে শেখা হয়ে যাবে। সো দেখে দেখে আর্টিকেল লিখি, দেখে দেখে আর্টিকেল লিখি। ওকে, আমাদের আরো একটা প্যাসেজের স্ট্রাকচার আছে। সবাই যদি রাজি থাকে তাহলে আমি এই প্যাসেজটা আজকে করাবো, লিস্ট অফ হেডিং। আর যদি রাজি না থাকে তাহলে নেক্সট ক্লাসে করাবো। আমি একটু নেই।
না না না, ওই দেখে দেখে শুধু পুরো আর্টিকেলটা লিখতে বলছি, প্যারাফ্রেজ করা লাগবে না। আচ্ছা দেখি কয়জন করতে চায়, সবার এনার্জি আছে কিনা। গুড। দ্যাটস গুড। সবাই করতে চায়। থ্যাংক ইউ। তো আমি সামটাইমস এরকমও পাই পরীক্ষার হলে, যে আগে কোশ্চেন, আগে কোশ্চেন, দেন প্যাসেজ, দেন প্যাসেজ, দেন প্যাসেজ, দেন কোশ্চেন, দেন কোশ্চেন। ট্রাস্ট মি, এরকম আমরা পাই মেইন এক্সামে। সো হঠাৎ করে প্রশ্ন আগে চলে আসলে ভয় পাওয়ার কোনো কারণ নাই। হঠাৎ করে প্রশ্ন যদি আগে চলে আসে তাহলে ভয় পাওয়ার কোনো কারণ নাই। ভাইয়েরা, জিনিসটা খুবই সিম্পল। প্রথম প্রশ্ন লিস্ট অফ হেডিং, দ্বিতীয় প্রশ্ন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এবং তারা বলেই দিয়েছে ওয়ান ওয়ার্ড অনলি, রাইট? ব্ল্যাঙ্কের আগে আছে ইজিপশিয়ান, অ্যাজ বিগ অ্যাজ, ইজিপশিয়ান অ্যাজ বিগ অ্যাজ, তার মানে কম্পারিজন রিলেটেড একটা ওয়ার্ড, কম্পারিজন রিলেটেড একটা ওয়ার্ড, তাই না? এইটা যেখানে পাবো সেখান থেকে সে এইটার এটা আনসার করব। একে হচ্ছে কম্পারিজন খুঁজবো, দুই হচ্ছে ইজিপশিয়ান খুঁজবো। ইজিপশিয়ানদের সাথে কম্পারিজন হয়েছে, যেখানে পাবো সেখানে যে আনসার করব। ওকে, আচ্ছা, এটা কেমব্রিজ 16 থেকে নিয়েছি, কেমব্রিজ 16 থেকে নেয়া। দেন এখানে বলা হয়েছে একটা প্রশ্ন, একটা এমসিকিউ, এটাকে বলা হয় ডাবল এমসিকিউ। Which two of the following points does the writer make about King Dizor? Which two of the following points does the writer make about King Dizor? Okay, fine. আমি কি কি ডিজরের ব্যাপারে বলা হয়েছে সেটা প্যাসেজ না পড়লে কখনোই আমি আনসার করতে পারবো না। সো ডিজরের টপিকটা যেখানে আমি পাবো সেখানে যে আমাকে খুঁজে খুঁজে আনসার করতে হবে, সেখানে যে আমাকে খুঁজে খুঁজে আনসার করতে হবে। গট ইট? সো যেহেতু এটা লিস্ট অফ হেডিং, লিস্ট অফ হেডিং এর জন্য আমি যদি প্যাসেজটা ভালো করে না পড়ি তাহলে আমার অনেক কিছু ছুটে যাবে। আর এই কাজটা করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, যখনই আমরা কোনো প্যারাগ্রাফ পড়ব প্রথমেই লিঙ্কার খুঁজব, দ্বিতীয় কাজ টাইম ওয়ার্ড খুঁজব, তৃতীয় কাজ নেগেটিভ ওয়ার্ডস খুঁজব, চতুর্থ কাজ এক্সট্রিম এক্সট্রিম ওয়ার্ডস খুঁজব, 5 নম্বর কাজ, 5 নম্বর কাজ হচ্ছে আমরা অবশ্যই কম্পারিজন খুঁজবো। 6 নম্বর কাজ হচ্ছে আমরা ট্রাই করব যে কোনো শিফট আছে কিনা, শিফট দেখার ট্রাই করব। 7 নম্বর কাজ হচ্ছে আমরা রিজন খুঁজবো, মানে কজ রিলেটেড বা ইফেক্ট রিলেটেড যেই শব্দগুলো আছে এইগুলো আছে কিনা। 8 নম্বর কাজ হচ্ছে আমরা প্যারাফ্রেজ দেখব। এই 8টার যে কোনো একটা পুরোপুরি মিলে যাবে। কেউ যখন রিডিং পড়বে, কেউ যখন রিডিং পড়বে তখন তাকে এই 8টা পয়েন্ট মাথায় রেখে তারপরে আনসার করতে হবে। সো দেখি আমরা আজকে কিভাবে আনসার করব। দ্য স্টেপ পিরামিড অফ ডি, দ্য পিরামিডস আর দ্য মোস্ট ফেমাস, এক্সট্রিম ওয়ার্ড, monuments of ancient Egypt and still hold enormous interest, extreme word, in the present day. These grand, impressive tributes to the memory of Egyptian king have become linked with the country, even though other cultures. তার মানে এইটা আই থিংক একটু স্প্রেড হয়েছে এরকম কিছু বলছে। তার মানে অন্যান্য কালচারেও যে সে স্প্রেড হয়েছে তার একটা এক্সাম্পল দিছে। সো দিস ইজ এক্সাম্পল অ্যান্ড দিস ইজ আই থিংক ছড়িয়ে পড়া বা স্প্রেড হওয়া। The evolution of pyramid form has been written and argued about for centuries. এবার আসি however.
হাউএভার হচ্ছে একটা শিফট, রাইট? দেয়ার ইজ নো কোশ্চেন, দিস ইজ এক্সট্রিম ওয়ার্ড। নো কোশ্চেন, তার মানে সবাই একটা জায়গায় এগ্রিমেন্টে আছে। অ্যাজ ফার অ্যাজ ইজিপ্ট ইজ কনসার্ন, ইট বিগিন উইথ ওয়ান মনুমেন্ট, ওয়ান কিং ডিজাইন বাই ওয়ান ব্রিলিয়ান্ট আর্কিটেক্ট, রাইট? এবং সেটা কি নাম বলে দিছে। এবার আমরা এখানে এক্সট্রিম ওয়ার্ড পাইছি তিন জায়গায়, শিফট পাইছি এক জায়গায়, তার মানে আমাদের আনসার রেডি। তার মানে আমাদের আনসার রেডি। সো আমরা এখন যে কাজটা করব, এখানে আসার পরে প্রসেস অফ ইলিমিনেশনে চলে যাব। প্রসেস অফ ইলিমিনেশনে 1 নাম্বার, আর্টিফ্যাক্ট নিয়ে কিচ্ছু পড়ি নাই, আনসার নাই। ডিফিকাল্ট টাস্ক নিয়ে পড়ি নাই, আনসার নাই। কিং মানুষকে সেভ করছে, পড়ি নাই, আনসার নাই। সিঙ্গেল সার্টেনিটি, নো কোশ্চেন, নো কোশ্চেন। এরকম একটা কথা পড়ছি, অ্যামাং আদার্স লেস ডেফিনিট ফ্যাক্ট। অন্যান্য বিষয়ের মধ্যে একটা জিনিস নিয়ে মানুষের মধ্যে সিঙ্গেল সার্টেনিটি আছে, মানে মানুষ একটা জায়গায় সবাই এগ্রিমেন্টে আছে। তাহলে 14 আনসার হচ্ছে 4। তো এই প্রশ্নটাই যখন আমরা আনসার করলাম, তখন দেখলাম যেখানে শিফট আছে এবং আহ, যেই জায়গাটাতে এক্সট্রিম ওয়ার্ড আছে, তাকে প্যারাফ্রেজ করে বানানো হয়েছে। তাহলে আমার শিফট এবং আমার এক্সট্রিম ওয়ার্ডে আমি আনসার পাইছি। দ্যাটস ইট। গট ইট? তো এইভাবে যদি আমরা সলভ করতে পারি, তাহলে যে দেখবো খুব খুব র্যাপিড আমরা আনসার করতে পারতেছি। ওকে, এবার আমি আনসার করব না। এবার আমি আনসার করব না। বি আনসার করার জন্য আমি পড়ার জন্য সময় দিব 2 মিনিট। পড়ার জন্য সময় দিলাম 2 মিনিট। ওকে, দেন আমাকে বলতে হবে 15 আনসার কত হবে। 15 আনসার কি হবে? ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। ইমো, লিজা, সিরাজ, রাশেদ, সাদিয়া, ভেরি গুড। থ্যাংক ইউ এভরিওয়ান। It should be something like 7. An idea for changing, changing মানে হচ্ছে shift, চেঞ্জিং মানে হচ্ছে শিফট। দ্য ডিজাইন অফ বেরিয়াল স্ট্রাকচার, কেন দিস ওয়ান, কেন দিস ওয়ান, লেট মি চেক। আমরা বলেছি যেটা
an idea of changing the design. So this is B double I. Now let me check কেন আমাদের আনসার এটা হইলো। কেন আমাদের আনসার এটা হইলো? আমাদের এখানে একদম শুরুতেই এটা ছিল রেক্টেঙ্গুলার। এটা ছিল রেক্টেঙ্গুলার। পরবর্তীতে এ টলার মোর ইমপ্রেসিভ। এ টলার মোর ইমপ্রেসিভ। গট ইট? যেটা ছিল রেক্টেঙ্গুলার সেটা হচ্ছে কি টলার অ্যান্ড মোর ইমপ্রেসিভ, তাই না? তাহলে আমাদের একটা শিফট হয়েছে। আমাদের একটা শিফট হয়েছে। এই শিফটের মধ্যে কোশ্চেনের আনসার। শিফটের মধ্যে কোশ্চেনের আনসার। এবং ডিজোর সম্পর্কে বলা হয়েছে ডিজোর ইজ থট। আমি সবাইকে একটা বেসিক দিছিলাম ক্লাসে থাকতে। আমি আমার বেসিক ক্লাসে বলছিলাম ইট ওয়াজ থট দ্যাট, ইট ওয়াজ অ্যাজিউম দ্যাট, ইট ওয়াজ প্রিজিউম দ্যাট, এই টাইপের কথা থাকলে ওই জায়গায় প্রশ্নের আনসার থাকবে। কেন? কারণ ওখানে একটা শিফট হয়, এই যে বাট। আবার সেই শিফটে আমি কোশ্চেনের আনসার পাবো। আবার সেই শিফটেও আমি কোশ্চেনের আনসার পাবো। কারণ ডিজরের টপিক আমি অলরেডি এখানে পেয়েছি। ডিজরের টপিক আমার এখানে অলরেডি বলা হয়েছে। তো এখানে থাকার কথা, চেক করে দেখি। thought to have reigned for 19 years but some historians and scholars attribute a much longer time। তার মানে 19 না, এটা অ্যাকচুয়ালি 20 প্লাস বা 25 প্লাস এমন কিছু একটা হইতে পারে। কেন? owing to the number and size of the monuments he built। ওকে, নাও লেট মি চেক এখানে ডিজোর সম্পর্কে রাইটার কি বলছে। কি বলছে তার লেন্থ নিয়ে, তার রেইনের লেন্থ নিয়ে একটা ডিসএগ্রিমেন্ট আছে, রাইট? তাহলে আমাদের আনসার হচ্ছে বি। তাহলে আমাদের আনসার হচ্ছে বি। কারণ আমাদের প্রশ্নে বলা ছিল যে ডিজোর সম্পর্কে রাইটার কি বলছে। দ্যাটস ইট। গট ইট? এবার চলে যাব আমাদের ঠিক পরের টপিক, প্যারাগ্রাফ সি এর জন্য। প্যারাগ্রাফ সি এর জন্য 1 মিনিট। ফোকাস অন দ্য নেগেটিভ ওয়ার্ডস। ফোকাস অন দ্য নেগেটিভ ওয়ার্ডস। ওকে, উই আর ডান। সো উই আর ডান। এবং আমাদের এখানে 16 আনসার কি হবে? 16 আনসার। গুড, থ্যাংক ইউ। 16 আনসার হবে। 16 আনসার হবে 2, কারণ এ ডিফিকাল্ট টাস্ক ফর দোজ ইনভলভ, তার মানে হচ্ছে লেবাররা, ওয়ার্কাররা। ওয়ার্কারদের কথা বলছে দোজ ইনভলভ। ডিফিকাল্ট টাস্ক কেন বলছে? আমি আগেই বলেছি নেগেটিভ ওয়ার্ডের দিকে জোর দিতে। আমি আমার বেসিকে শুরুতেই বলেছি নেগেটিভ ওয়ার্ডের দিকে জোর দিতে। সো এটার আনসার হচ্ছে 2। আমি জাস্ট একটু চেক করে দেখবো। ওয়াজ এ চ্যালেঞ্জ, এখানে স্পষ্টভাবে বলা হয়েছে ওয়াজ এ চ্যালেঞ্জ ফর দ্য বিল্ডার্স।
ওয়ার্কাররা, বিল্ডাররা। চ্যালেঞ্জ মানে হচ্ছে ডিফিকাল্ট টাস্ক। চ্যালেঞ্জ মানে হচ্ছে ডিফিকাল্ট টাস্ক। গট ইট? তাহলে আমাদের আনসার হচ্ছে দুই। আমাদের আনসার হচ্ছে দুই। দ্যাটস ইট। এবার চলে যাব প্যারাগ্রাফ ডি। প্যারাগ্রাফ ডি তে প্যারাগ্রাফ ডি তে আমি একটু খেয়াল করে দেখি। প্যারাগ্রাফ ডি তে আমাকে বলছে when finally completed the step pyramid rose কত মিটার হাই, was the tallest structure of its time. The complex in which it was built was the size of a city in ancient Egypt. আমরা ইজিপ্টের কথা পেয়েছিলাম as long as এরকম মনে হয় কিছু একটা বলছিল। তার মানে দ্য সাইজ অফ এ সিটি এনশিয়েন্ট ইজিপ্ট, এরকম একটা কম্পারিজন আমরা দেখেছিলাম। এখানে একটা টেম্পল ছিল, কোর্টিয়ার্ড ছিল, শাইন ছিল, লিভিং কোয়ার্টার ছিল। লিভিং কোয়ার্টার কাদের জন্য ছিল? কাদের জন্য ছিল? প্রিস্টদের জন্য, রাইট? ইট কভার্ড এ রিজিয়ন কত হেক্টর, সাউন্ডেড বাই কত মিটার, কতগুলো ফলস ডোর ছিল, একটা মাত্র ট্রু এন্ট্রেন্স ছিল, ফলস ডোর ছিল, ট্রু এন্ট্রেন্স ছিল, এরকম বলছে। ওয়ান ট্রু এন্ট্রেন্স ছিল। কাট ইনটু দ্য সাউথ ইস্ট কর্নার, এন্টার ওয়াল ওয়াজ দেন রিং বাই এ ট্রেঞ্চ, একটা ট্রেঞ্চ ছিল, সেটার দৈর্ঘ্য প্রস্থ দিতে দরকার নাই। ফলস ডোর অ্যান্ড ট্রেঞ্চ ওয়ার ইনকর্পোরেটেড ইনটু দ্য কমপ্লেক্স, যাতে করে আনওয়ান্টেড ভিজিটর না আসতে পারে, টু ডিসকারেজ আনওয়ান্টেড ভিজিটরস। দেন বলা হয়েছে কি, if someone wished to enter, he or she would have needed to know in advance how to find the location of the true opening in the wall. Dijon was so proud of his accomplishment that he broke the tradition of having only his own name on the monument, had I name carved on its well, on its as well, right? Okay, fine. সো আমরা এখানে যা পড়ছি সেটা হচ্ছে মূলত কিভাবে সে বানাইছে, কি কি ছিল না ছিল, তার একটা পুরো গল্প বলছে। তার একটা পুরো গল্প বলা ছিল। নাও লেট মি নো দ্য আনসার অফ 17। Very good. It should be five. An overview of the external buildings and areas. An overview of external building and areas. Got it. Very good. সো এবার আমাকে একটু বলতে হবে 21 and 22 কি হবে? 21 and 22, 21 and 22। ভেরি গুড। 21-এ বলা ছিল অ্যাজ লং অ্যাজ এ সিটি অফ এনশিয়েন্ট ইজিপ্ট, তার মানে অ্যাজ বিগ অ্যাজ অ্যান ইজিপশিয়ান সিটি। সিটি এখানে অ্যাকোমোডেশনের কথা বলে বলতেছে অকুপাইড বাই, ইউ নো দ্য মিনিং অফ দিস? ওখানে যে কোয়ার্টার গুলা ছিল, কোয়ার্টার গুলা কাদের জন্য ছিল? ওখানে যে কোয়ার্টার গুলা ছিল, কোয়ার্টার গুলা কাদের জন্য ছিল একটু চেক করি তো। এখানে এই কোয়ার্টার গুলা কাদের জন্য ছিল মনে আছে? লিভিং কোয়ার্টার মানে কি অ্যাকোমোডেশন, কাদের জন্য মনে আছে? তাহলে 22 কি হবে? প্রিস্ট, তাই না? সো 22 মাস্ট বি প্রিস্ট। দ্যাটস ইট। এবার চলে যাব 23। এখানে বললে দিছে ইন এডিশন এ লং এনসার্কেল দ্য ওয়াল, ওয়ালের চারপাশে কি ছিল? একটা লং, লং মানে কি? দৈর্ঘ্য দেয়া আছে। আমাকে বলতে হবে কোন জিনিসটা ছিল, কি ছিল? ভেরি গুড। এই যে
750 মিটার মানে হচ্ছে লং ট্রেঞ্চ ছিল, তাহলে 23 হচ্ছে ট্রেঞ্চ। তাহলে 23 হচ্ছে ট্রেঞ্চ, রাইট? তাহলে আমাদের আনসার হচ্ছে ট্রেঞ্চ। দ্যাটস ইট। এবার চলে যাব আমাদের ঠিক পরের টপিকে। এখানে 24-এ কি বলছে? এনি ভিজিটর হু হ্যাড নট বিন ইনভাইটেড, তার মানে হচ্ছে আনওয়ান্টেড ভিজিটর। হু হ্যাড নট বিন ইনভাইটেড মানে হচ্ছে আনওয়ান্টেড ভিজিটর, ওয়ার ক্লেভারলি প্রিভেন্টেড ফ্রম এন্টারিং দ্য পিরামিড গ্রাউন্ড। পিরামিড গ্রাউন্ড থেকে তাদেরকে পুরোপুরি মানে ডিনাই করা হতো, যাতে করে তারা না ঢুকতে পারে। আনলেস দে নিউ দা কি, রিয়েল এন্ট্রেন্সের কোন জিনিসটা তাদের জানা লাগে? রিয়েল এন্ট্রেন্সের কোন জিনিসটা তাদের জানা লাগে? লেট মি নো। অবভিয়াসলি লোকেশন, অবভিয়াসলি লোকেশন, তাই না? তাহলে আমরা কি বলতে পারি যে 24, 24 লোকেশন, 24 লোকেশন। দ্যাটস ইট। আই নিড টু চেক, দেখি আমার স্টুডেন্টদের কি অবস্থা। ভেরি গুড, ভেরি গুড। ফ্রেঞ্চ এবং লোকেশন। নাও প্যারাগ্রাফ ই পড়ে, প্যারাগ্রাফ ই পড়ে এখানে যে বেসিক দেয়া আছে সেই অনুযায়ী আনসার করা ট্রাই করব। ইউ হ্যাভ 2 মিনিটস, 2 মিনিটস। আমি জানি না অনেকে সব পড়তেছে কিনা। ওকে, ফাইন, থ্যাংক ইউ। নাও মুভ অন টু ইউর কোশ্চেন, কোশ্চেন নাম্বার 18, কোশ্চেন নাম্বার 18, লেট মি নো দ্য আনসার। গুড। 18 শুড বি এরিয়াস এবং আর্টিফ্যাক্ট, এরিয়াস এবং আর্টিফ্যাক্ট, ইট শুড বি ওয়ান। কেন ওয়ান হবে? কেন ওয়ান হবে? খুবই সিম্পল, খুবই সিম্পল, একটু দেখাই। এখানে বলছে বেরিয়াল চেম্বার অফ দ্য টুম হোয়ার দ্য কিং বডি ওয়াজ লেড টু রেস্ট ওয়াজ ডাগ বেনিথ দ্য বেস অফ দ্য পিরামিড। যেখানে ভাস্ট মেজ অফ লং টানেল ছিল, যেখানে রবাররা মানে ডাকাতরা ডাকাতি করছে, এরকম কিছু। ওয়ান অফ দ্য মোস্ট মিস্টেরিয়াস ডিসকভারিজ
found inside the pyramid was a large number of bezel. Example. So this is artifact, right? এবং দে তার মানে বেজেল বা তার আগে তার সাথে টপিক, দেয়ার ইজ নো এগ্রিমেন্ট অ্যামং স্কলার্স আর্কিওলজিস্ট হোয়াই ভেসেল তার মানে আগের টপিক। তারপরে হচ্ছে এখানে আবার সেই ক্যাপিটাল তার মানে এই টপিক, দেন এখানে কোটেশন তার মানে আবার এই টপিক। ইট মিনস একই টপিক যখন কয়েকবার রিপিট হয় ওইটাই হচ্ছে তার লিস্ট অফ হেডিং। একই টপিক যখন কয়েকবার রিপিট হয় তখন ওইটাই হচ্ছে তার লিস্ট অফ হেডিং। সো ভেসেল এখানে হচ্ছে আর্টিফ্যাক্ট, আর্টিফ্যাক্টই হচ্ছে আমাদের আনসার, আর্টিফ্যাক্টই হচ্ছে আমাদের আনসার। এই জন্য আমরা বলতে পারি 18-1। নিয়ম হচ্ছে এটা। এবার চলে যাব আমাদের ঠিক পরের টপিক। এখানে পরের টপিকে বলা হয়েছে আনফরচুনেটলি, তার মানে একটা শিফট হয়েছে, তার মানে একটা চেঞ্জ আসছে। All the precaution and intricate design of the underground network did not prevent ancient robber from finding the way in. তার মানে রবাররা আলটিমেটলি চুরি করছে। These are grave goods, even his body were stolen at some point in the past. All archaeologists found were a small number of his valuables overlooked by the thieves. চোরেরা যেগুলা নিতে পারে নাই সেইগুলাই শুধু আর্কিওলজিস্টরা খুঁজে পাইছে, রাইট? এ স্মল নাম্বার একটা এক্সট্রিম ওয়ার্ড না, একটা নেগেটিভ ওয়ার্ড না। এটা কি ফিউ এর সাথে যায় না? ফিউ এর সাথে যায়, তাই না? There was enough left throughout the pyramid and its complex, however, to astonish and amaze the archaeologists who excavated it. Okay, fine. তার মানে ভেতরে আরো অনেক কিছু ছিল যেটা কিনা আর্কিওলজিস্টদের মানে মোটামুটি একটু তথ্য দিয়ে হেল্প করতে পারে, তাই তো? সো আমাকে কি বলা যাবে যে 19-এর আনসার কি হবে? আনএক্সপেক্টেড কোশ্চেন নিয়ে আমরা কিছু পড়ি নাই, আমরা আনএক্সপেক্টেড কোশ্চেন নিয়ে কিচ্ছু পড়ি নাই। 8-এ বলছে ইনক্রেডিবল এক্সপেরিয়েন্স, অবশ্যই খুব অল্প রয়ে গেছে। এ স্মল নাম্বার, এ স্মল নাম্বারের কথা বলা হয়েছে যেটা হচ্ছে ফিউ রিমেইন্স। এ স্মল নাম্বারের কথা বলা হয়েছে যেটা কি আমার ফিউ রিমেইন্স। তাই 19-এর আনসার হচ্ছে 8। 19-এর আনসার হচ্ছে 8। দ্যাটস ইট। গট ইট। এবার চলে যাব, আমরা এখানে ডিজরের ব্যাপারে পড়েছি যে তার বডি চুরি করছে, তার কিছু রিমেন নিয়ে গেছে, আমরা এরকম পড়েছি। সো সিতে বলছি ফেল টু অ্যাপ্রিসিয়েট না, তিনি আইকে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করেছেন, কারণ তার নাম পর্যন্ত তিনি লিখে দিয়েছেন। সো ফেল টু অ্যাপ্রিসিয়েট হয় নাই। এ ফিউ অফ হিজ পজেশনস আমরা পড়েছিলাম, এ স্মল নাম্বার নাম্বার রিমেইন্স, রিমেইন্স রয়ে গেছে। তাহলে আমাদের আনসার হচ্ছে ডি। আমাদের আনসার ডি। গট ইট। নাও we have our last topic, প্যারাগ্রাফ জি। প্যারাগ্রাফ জিতে আমাদেরকে বলা হয়েছে, প্যারাগ্রাফ জিতে আমাদেরকে বলা হয়েছে যে ইজিপ্টোলজিস্ট few monuments hold a place in human history as significant as that of the step pyramid in Saqqara. It can be said without exaggeration that this pyramid complex constitute a milestone in the evolution of monumental stone architecture in Egypt and the world as a whole. আমাদেরকে বলা হয়েছে স্টেপ পিরামিড ওয়াজ এ রেভলিউশনারি অ্যাডভান্স ইন আর্কিটেকচার অ্যান্ড বিকেম দ্য আর্কিটাইপ হুইচ অল আদার গ্রেট পিরামিড বিল্ডার্স উড ফলো। তার মানে কি আর একজন এটা ফলো করবে, উড ফলো, তাই না? তাহলে আমাকে বলতে হবে আমাদের 20-এর আনসার কি হবে। 20, ভেরি গুড। ইট শুড বি 6, আদার্স কপিড, কারণ ওখানে বলছে ফলো করবে, ওখানে বলা ছিল ফলো করবে, রাইট? তাহলে আমাদের আনসার হচ্ছে 6। আমাদের আনসার হচ্ছে 6। গুড, থ্যাংক ইউ।
আচ্ছা, আয়শা বলতেছে ডি এর অ্যান্সারটা বুঝি নাই। নো প্রবলেম, ডি এর কোনটা প্যারাগ্রাফ বুঝি নাই? ও না, আচ্ছা, ডি এর অ্যান্সারটা বুঝি নাই। আয়শা একটু খেয়াল করে দেখি, মনে আছে? আর্কিওলজিস্টরা ফাউন্ড করছে এ স্মল নাম্বার অফ ভ্যালুয়েবলস, মানে হচ্ছে গুডস অথবা রিমেইনস, যেটা চোরেরা নিতে পারে নাই। এখানে এটা স্পষ্টভাবে বলছে। আর এখানে বলছে এ ফিউ অফ হিজ পজেশনস, তার মানে তার রিমেইনস বা তার গুডস বা ভ্যালুয়েবলস স্টিল ইন দ্য টুম হোয়েন আর্কিওলজিস্ট ফাউন্ড। এই জন্য আনসার ছিল ডি। ওকে, আই হোপ এবার ক্লিয়ার হয়েছে। সো দিস ইজ এক্সাম অ্যাপ্রোচ। কেউ যদি লিস্ট অফ হেডিং ডিপলি আনসার করতে চায় তাহলে তাকে প্যারাগ্রাফ পড়তে হবে, খুব ভালো করে পড়তে হবে। আগামীকাল আমরা প্যাসেজ 3-এর উপর এক্সাম অ্যাপ্রোচ নিলে আমাদের রিডিং এর ক্লাস শেষ। নেক্সট উইক থেকে আমরা রাইটিং ক্লাস দুইটা দুইটা করে ইনশাল্লাহ করে ফেলবো, ইনশাল্লাহ। ও আচ্ছা, সৈয়দাকে একটু আমরা আনমিউট করি, 1 মিনিট প্লিজ সৈয়দা, 1 মিনিট। সৈয়দা প্লিজ। আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালাম ভাইয়া, কি অবস্থা? হ্যালো ভাইয়া, একটা কোশ্চেন ছিল আসলে। আমার আসলে রিডিং একটু প্রবলেম হচ্ছে যে আমি ধরতে পারছি না যে কোনটার পর কোনটা আনসার করবো। যেমন ভাইয়া ধরেন আপনি প্রথমে আমাদের সলভ করালেন প্যারাগ্রাফ এ থেকে ডি পর্যন্ত, মানে 14 থেকে 17 পর্যন্ত লিস্ট অফ হেডিং আমরা সলভ করলাম। দেন ভাইয়া আপনি হচ্ছে আমাদের ওই প্যাসেজ থেকেই আবার 21 থেকে 24 অ্যান্সারে চলে গেলেন, মানে ওইটা সলভ করতে চলে গেলেন। কেন তো গেলাম? আমি বুঝতে পারছি না যে আমি, হ্যাঁ, কেন কেন গেলেন, যে আমি লিস্ট অফ হেডিংটা কি শুরু করে ওটাই শেষ করব না, নাকি আমি তার ভিতরে আমি গ্যাপ ফিলিংসটা করব, কিভাবে করব, মানে এই টাইমটা আমি বুঝে উঠতে পারছি না যে এটা কিভাবে আমি ম্যানেজ করব। ওকে, ভাই আমি কি বোঝাতে পেরেছি? আই গট ইট। ইউর কোশ্চেন ইজ, ভাইয়া লিস্ট অফ হেডিং করলাম, আবার এরই মধ্যে আমরা গ্যাপস করলাম, আবার এরই মধ্যে আমরা জি, এমসিকিউ আনসার করলাম। আমি বুঝতেছি হ্যাঁ না যে এটাই। কোনটা, মানে আমি কি সব একবারেই করব নাকি ওয়ান আফটার অ্যানাদার করব। রিমেম্বার, ইফ ইউ জি ট্রাই ওয়ান এটাই। আফটার অ্যানাদার, ইট উইল ইট উইল টেক ইউ টাইম। গট ইট? মনে করে দেখি তো, জি, আমি যখন প্যাসেজটা পড়ানো শুরু করি, আমি কি লিস্ট অফ হেডিং এর একটা অপশনও পড়ছি? না, একটা আমরা আগে অপশনও পড়ে নেই, প্যারাগ্রাফটা পড়ছি। শুধু জাস্ট দেখছি যে জি, লিস্ট অফ হেডিং আছে, তাই না? জি, জি, কিন্তু ফিলিং দ্য ব্ল্যাঙ্কস এর এই টপিকটা কি আমরা দেখিনি? জি, হ্যাঁ দেখেছি। এবং আমি কি যখনই এটা ওটা পেলাম পুরোটা তখন পড়ছি নাকি ওইটায় চলে শুধু গেলাম। 2 নাম্বার কোশ্চেনের আগের টপিকটা পড়ছি? মানে পুরাটা পড়ছি নাকি শুধু 2 নাম্বার কোশ্চেনের আগের টপিকটা? আমরা তো পুরোটা পড়লাম, পড়ে না না লিস্ট না, অফ হেডিং এর মানে এই যে অ্যান্সার করলাম। 21 নাম্বার কোশ্চেনের 21টা, জি, আমি কি এটা পুরোটা না পড়ছি না, না আমরা পুরো, কিছু? না না পুরোটা পড়ি নাই। রাইট। আমরা কিওয়ার্ডটা দেখলাম যে এখানে ইজিপশিয়ান আছে। এখন এইটা গুরুত্বপূর্ণ কেন? এই এতটুকু জায়গায় গুরুত্বপূর্ণ কেন? একে হচ্ছে এটা ক্যাপিটাল, আচ্ছা। একে হচ্ছে এটা ক্যাপিটাল, দুই হচ্ছে এইটা কি একটা কম্পারিজন না? জি, এটা কি একটা কম্পারিজন না? তো আমি তো জানি প্যাসেজে ডিরেক্ট এটা কোথাও না কোথাও আছে, আমি তো জানি এটা জি প্যাসেজের ভাইয়া, কোথাও ডিরেক্ট না ডিরেক্ট আছে। তার মানে কি আমি কোনোভাবে একবার কোশ্চেনটা চোখ বুলায় যাব যে কোথায় কোথায় কিরকম কি আছে এরকম, মানে আমি অবভিয়াসলি। দেখে যাব যে আমার কোথায় কোথায় হেডলাইন গুলো, মানে যে ইজিপশিয়ান কোথায় মেইন ওয়ার্ড গুলো আছে, ওটা আমি একবার চোখ বুলায় যাব, দেন আমি শুরু করবো পড়া, এরকম। হ্যাঁ, অবশ্যই পুরোটা দেখতে হবে। কথা বুঝতে পারছি যে মেইন জি ওয়ার্ডটা কি, ভাইয়া। মেইন টপিকটা কি। গট ইট? জি ভাইয়া। জি, ওকে, আর কোনো থ্যাংক কোশ্চেন? ইউ ভাইয়া। ও, এরপরে আরো একটা কথা আছে। এই যে জি, 25-26, এইখানে টপিকটা কারে নিয়ে, জি, এবং কিং সেটা ডিজর। রাইটার মেক করছে, রাইটার এই রাজা সম্পর্কে কি বলছে এরকম কিছু না? সো জি, আমি প্রথমে দেখলাম আপনি একটা নিলেন অ্যান্সার, নেওয়ার পর ওটা পরের দুইটা অ্যান্সার নিতে হবে ওখানে, তো আপনি ওকে, দ্বিতীয় অ্যান্সারটা নেন নাই, ওটা আমরা ই প্যারাগ্রাফে এসে পেলাম মেবি। এক্স্যাক্টলি এইখানে ডিজোরের হ্যাঁ, কাহিনী এক আছে। এক প্যারাগ্রাফে। জি, কিন্তু এইখানে কি ডিজোরের কোনো কাহিনী ছিল? ডি ডি নিয়ে কিছু আছে?
না, ইভেন এখানে তো নাই বিজয়ের আর। কাহিনী কিন্তু এখানেও একটা, আছে, এখানেও আছে। জি, কিন্তু আমরা এখানে গেছিলাম কেন মনে আছে? শিফট। শিফট আসছিল, আমরা হচ্ছে করছিলাম, এখানে চেঞ্জ আসছিল একটা। জি। এক্স্যাক্টলি, দিস ইজ ইউর মেইন পয়েন্ট। পুরো প্যাসেজ পড়া লাগে না, কোন জায়গায় প্রশ্নের আনসার থাকে সেইটা যদি আমার মুখস্থ থাকে, তাহলে যে আমি ইজিলি ফাইন্ড আউট করতে পারি, তাহলে যে আমি ইজিলি ফাইন্ড আউট করতে পারবো। ইউ গট ইট? জি, জি ভাইয়া, থ্যাংক ইউ। ওকে, এনি মোর কোশ্চেন্স, এনিওয়ান, এনি মোর? ও, কোশ্চেন, আয়শা, প্লিজ, আয়শা। আয়শা। সালামু আলাইকুম। আসসালাম। জি ভাইয়া, আমি এমসিকিউর যেটা আমি দুইটার অ্যান্সার হয়, তো ভাইয়া ওইটা অনেক সময় ধরেন 26 আর 27 নাম্বার অ্যান্সার করতে বলে। তো আমার ধরেন অপশন থাকে হচ্ছিল চারটা, এর মধ্যে আমার অ্যান্সার হচ্ছে বি অথবা সি। এখন আমার এটার মধ্যে যদি দুইটার মধ্যে যদি একটা হয়, একটা অ্যান্সার হয়, তাহলে আর কি এটার মানে ধরেন এক হচ্ছে, পাবো। জি, একটা হইলো আরেকটা হইলো না, কোনো এটার জন্য আর প্রবলেম কি। নেই। জি ধরেন 26 আর 27 আমার পঁচিশ অ্যান্সার আর করতে ছাব্বিশ বললো। 25 আর 26। আচ্ছা, 25 আর 26, হ্যাঁ, সেখানে আমার অ্যান্সার হলো ধরেন বি, বি আর হচ্ছে ডি। কিন্তু আমি করছি কি, আমি আনসার লিখে রাখছি বি আর লিখে রাখছি সি। তার মানে ভুল গেছে কয়টা? জি, একটা ভুল গেছে, তাই না? তাহলে আমি জি, এক জি। পাবো। আচ্ছা, গট ইট? জি, জি। ওকে, ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, সি ইউ নেক্সট ক্লাস।